আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি রেহানা পারভিন। শুরুতেই শিরোনাম। আগামীকাল সকালে দেশে পৌঁছবে উপহার হিসেবে চীনের দেয়া 5 লাখ ডোজ করোনা টিকা। চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিমান বাহিনীর কার্গো ফ্লাইট। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা 12,000 ছাড়ালো। 24 ঘন্টায় মারা গেছে 33 জন। দেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 63%। আগস্টে মূল লাইনে শুরু হবে পারফরমেন্স টেস্ট, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দেশবিরোধী ষড়যন্ত্র আরও বেগবান করতে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চায় বিএনপি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। হাওড় অঞ্চলে শতভাগ ও সারা দেশে 64% বোরো ধান কাটা সম্পন্ন। এবছর উৎপাদিত হবে 10 লাখ টনেরও বেশি ধান, জানালেন কৃষিমন্ত্রী। রাজধানী সহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা সাময়িকভাবে বন্ধ, লাগানো হবে কেটে ফেলা গাছের 10 গুণ চারা, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাশিয়ান কাজান শহরে একটি স্কুলে গুলিতে শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত 8 জন নিহত। এবং ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 3-1 গোলে হারালো আরামবাগ ক্রীড়া চক্র। শিরোনাম শুনলেন। নিজে সচেতন হন, করোনা সংক্রমণ রোধ করুন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করুন। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই থাকুন। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মহামারী থেকে মুক্তির একমাত্র উপায়। এবারে বিস্তারিত। বাংলাদেশকে উপহার হিসেবে সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা দেবে চীন। টিকার এই চালান আগামীকাল ঢাকা পৌঁছবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা আনতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো ফ্লাইট আজ সকালে ঢাকা ছেড়ে গেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, 4 থেকে 5 কোটি করোনার টিকা চীন থেকে আনার প্রক্রিয়া চলছে। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছে আরও 33 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,005 জনে। আজ ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 14,184টি নমুনা পরীক্ষা করে 1,230 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,76,000-এরও বেশি। দৈনিক আক্রান্তের হার গতকালের 8.99% চেয়ে কিছুটা কমেছে। আজকের আক্রান্তের হার 8.67%। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময় আরও 3,044 জন সুস্থ হওয়ায় মোট আরোগ্য লাভ করেছেন 7,15,000-এরও বেশি মানুষ। নেপালে করোনা পরিস্থিতি অবনতির প্রেক্ষিতে সে দেশের ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ওষুধ ও অন্যান্য স্বাস্থ্য সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্রর কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত সার্ক কোভিড জরুরি তহবিল থেকে নেপালকে 5,000 রেমডেসিভির প্রদানের অংশ হিসেবে রাষ্ট্রদূতের কাছে একটি প্রতীকী বাক্স হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় নেপালের দূতাবাস হিমালয় এয়ারলাইন্সের মাধ্যমে আজ এই ওষুধ সামগ্রী কাঠমান্ডু পাঠাবে। অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশটির জনগণের জন্য হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট, পিপিই ও মাস্কের প্রতীকী বাক্স হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এসব সামগ্রীর বড় ধরনের একটি চালান শিগগিরই নেপালে পাঠানো হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক গড় ও অগ্রগতি 63.26%। তিনি আজ রাজধানীর উত্তরায় ঢাকা মাস র্যাপিড ট্রানজিট লিমিটেডের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অগ্রগতি শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় মন্ত্রী মেট্রো রেলের কাজের সার্বিক অগ্রগতি নিয়ে ধারণা দেন। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা। বাংলাদেশে প্রথম উড়াল মেট্রো রেল এমআরটি লাইন 6 এর নির্মাণ কাজ আর্লি কমিশনের লক্ষ্যমাত্রা অর্জনে পুরোদমে এগিয়ে চলছে। বাংলাদেশে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি 64%-এর মতো। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা 3য় পর্বতে আগারগাঁও অংশে পূর্ত কাজের অগ্রগতি প্রায় 85%। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি প্রায় 60% এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টোন ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি
প্রায় 55%। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চলতি বছরের আগস্ট মাসে ভায়াডাক্টের উপর মূল লাইনে পারফরমেন্স টেস্ট শুরু করা হবে। তিনি আরও বলেন, আগামী আগস্ট মাসে ভায়াডাক্টের উপরে পারফরমেন্স টেস্ট সম্পন্ন হবে। এরপর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে এবং টেস্ট সম্পন্ন হওয়ার পর মেট্রো রেলের ট্রায়াল রান শুরু হবে। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রতিনিধি হায়াকাওয়া উইহো এ সময় উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র আরও বেগবান করতে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি। তিনি আজ ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। গত কয়েক সপ্তাহ ধরে বিএনপির সমস্ত রাজনীতি হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তিনি সেই নেত্রী যিনি নিজের জন্মের তারিখ বদলে দিয়ে 15 আগস্ট কেক কাটেন, 15 আগস্ট মিথ্যা জন্মদিন পালন করেন। বেগম খালেদা জিয়ার সেই নেত্রী যার দুয়ারে দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গিয়ে 20-25 মিনিট দাঁড়িয়েছিল, সৌজন্যতা বশত তিনি তার ঘরের দরজা খুলেন নাই। বেগম খালেদা জিয়া সেই নেত্রী যার সরকারের সময় তার জ্ঞাতসারে তার পুত্রের পরিচালনায় 21 আগস্ট এখানে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল আমাদের নেত্রীকে হত্যা করার উদ্দেশ্যে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনাকালে যখন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করছে, তখন বিএনপি নেতারা ঘরে বসে অনলাইনে বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, হাওড় অঞ্চলে 100% ও সারা দেশের 64% বোরো ধান কাটা শেষ হয়েছে। এ মাসের মধ্যে অবশিষ্ট ধান কাটা সম্পন্ন হবে। তিনি আজ সচিবালয়ে বোরো ধানের উৎপাদন পরিস্থিতি ও কৃষির সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ করাই এবছর শ্রমিক সংকট দেখা দেয়নি এবং দ্রুত ফসল ঘরে তুলতে সক্ষম হচ্ছেন কৃষকরা। আব্দুর রাজ্জাক বলেন, এবছর বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,05,00,000 মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছিল 1,96,00,000 টন। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে গত বছরের তুলনায় এবার 10 লাখ টন ধান উৎপাদন বেশি হবে। স্বাধীনতা স্তম্ভ নির্মাণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, যতগুলো গাছ কাটা হয়েছে তার 10 গুণ গাছ রোপণ করা হবে। তিনি আজ ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দেশের জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করতে প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ এবং অবকাঠামো নির্মাণের নকশা পরিবর্তন হতে পারে। তিনি আরও বলেন, সরকার দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধা রেখে পরিবেশবিদ সহ সংশ্লিষ্ট সকল পক্ষ এবং নগর পরিকল্পনাবিদদের সঙ্গে আলোচনা করে উদ্যানের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ করবে। পররাষ্ট্রমন্ত্রী ড এ.কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ জোট নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং এই নীতির আলোকেই ভবিষ্যতের করণীয় নির্ধারণ করবে। তিনি আজ রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে চীনের রাষ্ট্রদূতের এক মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অন্য দেশের মতামতের প্রতি শ্রদ্ধাশীল, তবে চীনের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। ড এ.কে আব্দুল মোমেন বলেন, দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় বিদ্যমান পররাষ্ট্রনীতির আলোকে সিদ্ধান্ত নেবে সরকার। মন্ত্রীর পদমর্যাদায় নবনিযুক্ত অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। মোহাম্মদ জিয়াউদ্দিন আজ দুপুরে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ পদে যোগদান করেন। এর আগে গত বুধবার মন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা সহ মোহাম্মদ জিয়াউদ্দিনকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাজধানীতে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ কেনা বেচা। বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সর্বত্রই ক্রেতা ও বিক্রেতার হাকডাক। করোনার স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছেন না অনেকেই। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান, দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। প্রতি বছর এই সময়টাতেই সবচেয়ে বেশি ভিড় থাকে রাজধানীর বিপণী বিতানগুলো। এবারও তার ব্যতিক্রম নয়। করোনা ভীতির মধ্যেই ক্রেতা ও বিক্রেতার সরগরম প্রায় প্রতিটি শপিং মলে। এক সপ্তাহ যাবত কেনাকাটা করতেছি, বাচ্চাদের জন্য কিনলাম, আমার তিন ছেলের জন্য কিনলাম, আমার জন্য কিনলাম। দাম মোটামুটি একবারে দাম চাই, আমরা দামাদামি করে নেই আর কি। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক সহ বেশিরভাগ শপিং মলে দেখা গেছে উপচে পড়া ভিড়, উপেক্ষিত সামাজিক দূরত্ব। যারা সচেতন তারা তো অবশ্যই স্বাস্থ্যবিধি রক্ষা করে সেইভাবে আসে, আর যারা সচেতন হবে না তারা অ্যাকচুয়ালি আগেও হবে না, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। মার্কেটে আসলে আসার ইচ্ছা ছিল না, তারপরে বাধ্য হয়ে আসতে হয়েছে আর কি, কারণ সবারই তো একটা প্রত্যাশা থাকেই, তাই না? ঈদের সময় একটা প্রত্যাশা থাকে। ফুটপাতগুলোয় ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। আমার তো সবসময় শার্ট, এবার শার্টের পাশাপাশি পায়জামা তুলছি, ট্রাউজার, সাদা পায়জামা, বেচে কিনা মোটামুটি ভালো। খুব পুরনো অবস্থায় আছে মানুষ, তাই আমরা স্টোরের মালগুলো খুব কম দামে সেল দিতে, যাতে গরিব দুঃখী সবাই যাতে কমের মধ্যে নিয়ে পড়তে পারে। যদিও রাজধানীতে দিনভর বৃষ্টিপাতের কারণে অনেক শপিং মল ও ফুটপাতগুলোয় বেচা বিক্রিতে ছিল অনেকটাই ছন্দপতন। শোভন ইসলাম, বাংলাদেশ বেতার। এদিকে বিভাগীয় শহর কুমিল্লাতে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা চলছে। ক্রেতা বিক্রেতা সকলেই বলছেন স্বাস্থ্যবিধি মেনেই কেনাবেচা চলছে। বিস্তারিত শুনুন আমাদের কুমিল্লা সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র 2-1 দিন বাকি, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন, শপিং মলের প্রবেশ মুখে স্যানিটাইজারের ব্যবস্থা রেখে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। ফুটপাত থেকে শুরু করে কুমিল্লার বিভিন্ন বিপণী বিতান ও মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষণীয়। ব্যবসায়ীরা মনে করছেন এবার গত বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন, কিন্তু আশানুরূপ কেনাবেচা না থাকায় হতাশায় ভুগছেন তারা। এমনটাই বলেছেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ। আমরা দোকান মালিকরা কিন্তু আমরা পিছিয়ে থাকার চেষ্টা করি না। এবছর আমরা আবার প্রস্তুতি নিয়েছিলাম ঘুরে দাঁড়াবো, কিন্তু সেই ঘুরে দাঁড়ানোটা আমাদের পক্ষে আর সম্ভব হলো না। এই পরিস্থিতিতে ক্রেতাদের অভিযোগ অন্যান্য বারের তুলনায় এবার কাপড় চোপড়ের দাম একটু বেশি। আমি আমার ওয়াইফকে নিয়ে শপিং এ আসছি, স্বাস্থ্যবিধি মেনে আসছি। গতবারের তুলনায় এবার বিক্রেতারা আমাদের থেকে মূল্যটা বেশি নিচ্ছে। রাস্তায় অনেক ভিড়, মার্কেটে অনেক ভিড়, যানজট, যাচাই বাছাই করতে পারতেছি না যে অবস্থায় করোনার মধ্যে। তো ঈদ আসছে, ঈদের আনন্দ সবাই উপভোগ করবে। স্বাস্থ্যবিধি মেনেই চললেই ভবিষ্যতে যে ঈদ আসবে ঈদ করা যাবে। তবে বাঁচলে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন ঈদ করতে পারবে। বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে নতুন কাপড়ের পসরা সাজালেও বেচা বিক্রি মোটামুটি বলে জানিয়েছেন তারা। এবার ভিড়ে কম, বেচা কিনা কম, এবং কি যারা মার্কেটে মাস্ক ছাড়া আসছেন, আমরা নিজেদের উদ্যোগে আমরা দোকানে মাস্ক রাখছি, যে আপনি দেখতে পাচ্ছেন আমরা মাস্ক বিতরণ করছি, হ্যান্ড স্যানিটাইজার রাখছি। ব্যবসা করতেছি, তাও আপনার করোনার যেই নিয়ম বিধি মেনে চলতেছে। আমার এখানে স্যানিটাইজার, তারপরে আপনার দূরত্ব মেনটেন করা, সবকিছু বেচা বিক্রি এরকমই চলতেছে। প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে, আর বেঁচে থাকলেই এই পৃথিবীতে শর্তমুক্ত ধর্মীয় উৎসব পালন করব আমরা। অয়ন বিকাশ পাল, বাংলাদেশ বেতার, কুমিল্লা। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাঙালি বীরের জাতি, 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি আফজাল হোসেন। জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী 2রা জুন বিকেল 5টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। করোনাকালীন সময়ে এই অধিবেশনও সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর আগে গত 4 মার্চ একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়। করোনা সংক্রমণ রোধে ঈদে কর্মস্থল ত্যাগ না করতে সরকারের বারবার আহ্বান থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ রাজধানী ও অন্যান্য শহর ছেড়ে গ্রাম বা মফস্বল শহরের দিকে ছুটছে। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে বাড়ি ফিরতে মরিয়া মানুষের ভিড়ে এখন সড়ক মহাসড়কগুলোতে জনস্রোত বইছে। দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকায় বিকল্প উপায়ে ছোট ছোট যানবাহনে করে ঝুঁকি নিয়ে ভ্রমণ করছে মানুষ। জনগণকে ভ্রমণ নিরুৎসাহিত করতে মাওয়া ও পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল সীমিত করা হলেও বিপুল সংখ্যক মানুষের ভিড়ের কারণে ফেরির সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এ অবস্থায় ভ্রমণের কারণে অদূর ভবিষ্যতে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনাকালীন সময়ে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষকে ঈদের পূর্বে আর্থিক সহায়তা প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন জেলার মতো ঠাকুরগাঁও জেলায় 37,100
20টি পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন। বিস্তারিত শুনুন আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। করোনার ভয়াল সংক্রমণ রোধে দফায় দফায় চলছে লকডাউন। সংক্রমণ এড়াতে দেশ জুড়ে সীমিত করা হয়েছে যানবাহন চলাচল, শ্রমনির্ভর অন্যান্য অনেক উৎপাদনমূলক কাজ। এই অবস্থায় ঠাকুরগাঁয়ের রমজান আলীর মতো অনেক শ্রমজীবীর জীবনে নেমে এসেছে অভাবের কালো ছায়া। এরই মধ্যে অতিবাহিত হলো রমজান, এলো ঈদ। কিন্তু ঈদের আনন্দ আসবে কি? এমনই অনিশ্চয়তা যখন রমজান আলীর মতো লাখো শ্রমজীবী মানুষের চোখে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে এসেছেন অসহায় এই মানুষগুলোর সহায়তায়। পৌঁছে দিচ্ছেন ঈদ উপহার। আমার সংসারে একটা উপহার হলো যে কিছুদিন চলতে পারবো। প্রতিদিন ভাই টাকা পাইছি 2,500 টাকা, ঈদের উপলক্ষে সরকার দিচ্ছে। একজন সরকার প্রধান হয়েও দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের কথা মনে রেখে তাদের উপহার দিচ্ছেন শেখ হাসিনা, এমনটা ভেবে বিস্মিত জেলার সালন্দর ইউনিয়নের আব্দুল আলিম। এরকম গরিব শ্রেণী মানুষের জন্য এত চিন্তা করে, এত কিছু উনি মাথায় রাখছে, এজন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম জানান, জেলায় 37,120টি পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পাচ্ছেন। 37,120টি পরিবার 2,500 টাকা করে অনুদান মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে পেয়েছে। এছাড়াও আমাদের কাছে একটা নির্দেশনা এসেছে, বিশেষ করে পরিবহন শ্রমিক যাদের গাড়ি ঘোড়া এখনো চলছে না, তাদের যারা বাদ পড়ছে তাদের একটা হালনাগাদ তালিকা আমাদের কাছে চেয়েছেন। সংশ্লিষ্ট পরিবহন যে সমিতি আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের কাছে নাম নিয়ে সেই নামগুলা আবার আমরা ঢাকায় পাঠিয়ে দিব। সেক্ষেত্রে আবার নতুন করে হয়তো আরো বেশ কিছু সংখ্যক মানুষ উপকৃত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে ঈদ আনন্দ। স্মৃতিরানী সরকার, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 33,21,000 ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 15,98,00,000-এরও বেশি। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 13,75,00,000-এরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছর ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম হওয়ায় এটিকে বৈশ্বিক উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে 24 ঘণ্টায় 3,879 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 2.5 লাখ ছাড়িয়েছে। একই সময় আক্রান্ত হয়েছে 3,29,000-এরও বেশি মানুষ। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে 24 জন নিহত হয়েছে। গতরাতে ফিলিস্তিনি যোদ্ধারা জেরুজালেমকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। পাল্টা ব্যবস্থা হিসেবে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সৈন্যরা এই হামলা চালায়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা নিরসনে এ ধরনের আক্রমণ ও পাল্টা আক্রমণের ঘটনা দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে। রাশিয়ার কাজান শহরে একটি স্কুলে গুলিতে কমপক্ষে 1 শিক্ষক এবং কমপক্ষে 7 শিশু নিহত হয়েছে। আরও অনেককে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। গোলাগুলি চলা অবস্থায় 4তলায় স্কুল ভবনের 3য় তলা থেকে 2 শিশুকে লাফিয়ে পড়তে দেখা যায়। হামলার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন তিনি রাশিয়ার বন্দুক নিয়ন্ত্রণ আইন পর্যালোচনা করবেন। আবারও দেশের খবর। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে স্থানীয় জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বরগুলো হচ্ছে 9559493, 9555947, 95564007 এবং 9558337। ফ্যাক্স নম্বরগুলো হচ্ছে 95633997 এবং 95559551।
এখন শুনুন কৃষি সংবাদ। বরিশাল জেলায় চলতি মৌসুমে কয়েক বছর রেকর্ড ভেঙে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ন্যায্য দাম পাওয়ায় জেলার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বোরো মৌসুমে বরিশালের 10 উপজেলায় 52,882 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা চলতি বোরো মৌসুমে জেলার লক্ষ্যমাত্রার চেয়ে 1325 হেক্টর বেশি। বিনামূল্যে কৃষকদের সার, বীজ ও প্রণোদনা দেয়ায় এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করে কৃষি সম্প্রসারণ বিভাগ। খেলার খবর ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ দিনের প্রথম খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ জয়লাভ করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরামবাগ 3-1 গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পরাজিত করে। একই মাঠে শেখ রাসেল ক্রীড়া চক্র এখন চট্টগ্রাম আবাহনীর মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম আবাহনী 2-0 গোলে এগিয়ে আছে। রাত 9টায় একই ভেন্যুতে সাইব স্পোর্টিং ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিরুদ্ধে খেলবে। ইফতার ও সেহরির সময়সূচি। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 3:49 এবং আগামীকাল ইফতার সন্ধ্যে 6:36। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামীকাল সকালে দেশে পৌঁছবে উপহার হিসেবে চীনের দেয়া 5 লাখ ডোজ করোনা টিকা। চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিমান বাহিনীর কার্গো ফ্লাইট। দেশে করোনায় মৃতের সংখ্যা 12,000 ছাড়ালো। 24 ঘণ্টায় মারা গেছে 33 জন। দেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 63%। আগস্টে মূল লাইনে শুরু হবে পারফরমেন্স টেস্ট, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দেশ বিরোধী ষড়যন্ত্র আরও বেগবান করতে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। হাওর অঞ্চলে শতভাগ ও সারা দেশে 64% বোরো ধান কাটা সম্পন্ন। এবছর উৎপাদিত হবে 10 লাখ টনের বেশি ধান, জানালেন কৃষিমন্ত্রী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা সাময়িকভাবে বন্ধ, লাগানো হবে কেটে ফেলা গাছের 10 গুণ চারা, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাশিয়ার কাজান শহরে একটি স্কুলে গুলিতে শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্তত 8 জন নিহত। এবং ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 3-1 গোলে হারালো আরামবাগ ক্রীড়া চক্র। খবর শেষ হলো।